কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান। কারামুক্ত সুরভির বাসায় নাহিদ ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণে সক্রিয় হচ্ছেন বিদেশিরা। পাঠ্যবইয়ে রাজনৈতিক ইতিহাসের পরিবর্তন। আইহীন স্ত্রীর ৪৩ কোটি টাকার সম্পদ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গভীর রাতে জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরসূচি চূড়ান্ত হলে তারেক রহমান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফর বিএনপি নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক। এদিকে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, সফরকালে তারেক রহমান ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেবেন এবং তার কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, এর আগে আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফর করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের কথা রয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের একজন সংগঠক ছিলেন। চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি সোমবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। কারামুক্ত হওয়ার পর মধ্যরাতে টঙ্গীর নিজ বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, কিছু গণমাধ্যম যাচাই ছাড়াই এসব খবর প্রচার করছে, যা নির্বাচন সামনে রেখে একটি চক্রান্তের অংশ। এর আগে গত সপ্তাহে টঙ্গীর বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মামলা, বাণিজ্য প্রতারণা ও ব্ল্যাকমেইলের একাধিক অভিযোগ রয়েছে। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগে একটি মামলায় তিনি আসামি। সোমবার গাজীপুরের একটি আদালত প্রথমে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করলেও পরে দায়রা জজ আদালত সেই আদেশ বাতিল করে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেন। আদালত বয়সসহ অন্যান্য বিষয় বিবেচনায় নেন। জন্মসনদ অনুযায়ী সুরভির বয়স ১৭ বছর। অজদীয় মামলায় তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি পূর্বে দায়ের হওয়ায় তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন বাংলাদেশের দিকে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই প্রথম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে এবার বড় পরিসরে অংশ নিচ্ছেন বিদেশি পর্যবেক্ষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণে ৩০টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইউ ২০০৮ সালের পর প্রথমবারের মতো ১৭৭ সদস্যের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোটের আগে ও পরে ধাপে ধাপে তারা মাঠ পর্যবেক্ষণ করবে। ইউ পর্যবেক্ষক দল আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করবে। তারা নির্বাচন প্রস্তুতি, প্রচারণা, ভোটগ্রহণ ও গণনা সব ধাপ পর্যবেক্ষণ করবে। পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবে। ভোট শেষে প্রাথমিক প্রতিবেদন এবং পরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশি পর্যবেক্ষকদের সক্রিয় উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে সহায়ক হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম নির্বাচন হওয়ায় আন্তর্জাতিক আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইইউ জানিয়েছে, তারা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলকতা মূল্যায়নে গুরুত্ব দেবে। তবে নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি প্রতিবেদনে মূল্যায়নের অংশ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে ইউর পর্যবেক্ষণ মিশনের চূড়ান্ত প্রতিবেদন ভবিষ্যতে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অনেকেই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন। নতুন শিক্ষাবর্ষ 2026-এর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে একাধিক বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ও জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পরামর্শে পাঠ্যবইগুলো পরিমার্জন করা হয়েছে। উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে শিক্ষার্থীদের সামনে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বাস্তব ও ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরা। নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শেখ হাসিনার শাসনামলকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে বিরোধী দল ও মতের ওপর দমনপীড়ন চালানো হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা হয়। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনকে পাঠ্য বইয়ে জুলাই গণ অভ্যুত্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইয়ে এর প্রেক্ষাপট ও পরিণতি তুলে ধরা হয়েছে। নবম দশম শ্রেণীর বইয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বলা হয়েছে 36 দিনের আন্দোলনে প্রায় 1,500 মানুষ নিহত হন। অন্যদিকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে যা আগের সংস্করণে অন্তর্ভুক্ত ছিল। এছাড়া ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে রাষ্ট্রীয় সহিংসতার প্রতীকী উপস্থাপনাও যুক্ত করা হয়েছে। এনসিটিবি বলছে পাঠ্য বইয়ের এই পরিবর্তন শিক্ষার্থীদের সমসাময়িক ইতিহাস সম্পর্কে সচেতন ও সমালোচনামুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে চট্টগ্রাম ও কুমিল্লার বহু এমপি প্রার্থীর স্ত্রীরা স্বামীর তুলনায় বহুগুণ বেশি সম্পদের মালিক যদিও অনেকের আয়ের কোনো স্পষ্ট উৎস দেখানো হয়নি। চট্টগ্রাম -7 রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সম্পদ যেখানে প্রায় ৮২ লাখ টাকা, সেখানে তার স্ত্রী শ্যামাঞ্জার শ্যামা খানের সম্পদ ৪৩ কোটি টাকার বেশি, যা স্বামীর তুলনায় প্রায় ৫২ গুণ। একইভাবে চট্টগ্রামের ১৬টি আসনে প্রার্থীদের প্রায় ৬০% স্ত্রীর সম্পদ কোটি টাকায় পৌঁছেছে। হলফনামা অনুযায়ী চট্টগ্রামে অন্তত ৯ জন প্রার্থীর স্ত্রীর সম্পদ ৪ থেকে ১৮ কোটি টাকার মধ্যে। অনেক ক্ষেত্রে স্ত্রীর পেশা ব্যবসা দেখানো হলেও আয়ের ঘরে শূন্য বা প্রযোজ্য নয় লেখা রয়েছে। ৫ প্রার্থীর স্ত্রীর নামে কোনো সম্পদ দেখানো হয়নি। কুমিল্লাতেও একই চিত্র পাওয়া গেছে। ১১টি আসনে বৈধ প্রার্থীদের মধ্যে অন্তত ১৬ জন কোটিপতি, যাদের প্রায় সবার স্ত্রীও কোটিপতি। কিছু ক্ষেত্রে স্ত্রীর সম্পদ স্বামীর চেয়েও বেশি। কুমিল্লা -৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমনের সম্পদ যেখানে ২০৪ কোটি টাকা, সেখানে তাঁর স্ত্রীর সম্পদ ১২৮ কোটি টাকার বেশি। সুশাসনের জন্য নাগরিক সুজন ও অন্যান্য সুশাসন সংগঠনের নেতারা বলছেন আয়ের উৎস না দেখিয়ে বিপুল সম্পদের মালিক হওয়া প্রশ্নবিদ্ধ। তারা মনে করছেন হলফনামায় দেওয়া তথ্য যথাযথভাবে যাচাই না করলে দুর্নীতি রোধ করা কঠিন হবে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন প্রতীক বরাদ্দের পর এসব সম্পদের তথ্য নিয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা এবং প্রয়োজনীয় তদন্ত জরুরি।